স্বাগতম মহাপথিকের এই বিশেষ যাত্রায়। আপনারা এখন শুনতে চলেছেন এক মহাকাব্য, এক ইতিহাস, এক জীবন দর্শন, একটি উপন্যাস যা যুগে যুগে পাঠকদের মোহিত করে রেখেছে। ওয়ার অ্যান্ড পিস, অর্থাৎ যুদ্ধ এবং শান্তি। লিও টলস্টয়ের এই অতুলনীয় সৃষ্টি শুধুমাত্র একটি বই নয়, এটি এক বিশাল ক্যানভাস। এখানে যুদ্ধ, প্রেম, রাজনীতি, ক্ষমতা এবং মানবতার গল্প একসাথে বোনা হয়েছে। কখনো কি ভেবে দেখেছেন কিভাবে একটি সাম্রাজ্যের উত্থান ও পতন ঘটে? কিভাবে যুদ্ধ শুধু রাজাদের খেলা নয়, বরং লাখো সাধারণ মানুষের জীবনকে তছনছ করে দেয়? কিভাবে ইতিহাসের এক একটি ঘটনা আমাদের ভবিষ্যৎকে নতুন রূপ দেয়? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে ওয়ার অ্যান্ড পিসের প্রতিটি পাতায়। সময় তখন 1805 সাল। ইউরোপ তখন নেপোলিয়নের শাসনকেন্দ্রিক উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ফ্রান্সের সেনারা একের পর এক বিজয় ছিনিয়ে নিচ্ছে, আর রাশিয়ার দরবারের যুদ্ধ পদধ্বনি শোনা যাচ্ছে। মস্কোর অভিজাত মহলে জমে উঠেছে এক সন্ধ্যার আড্ডা। রাজকুমার, সৈন্যবাহিনীর উচ্চপদস্থ অফিসার এবং ধনকুবেররা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। নেপোলিয়ন কি সত্যিই অপ্রতিরোধ্য? রাশিয়ার ভাগ্য কি হবে? ঠিক এই সন্ধ্যাতেই আমরা প্রথমবারের মতো পরিচিত হব পিয়ের, আন্দ্রেই, নাতাশা এবং আরও অনেক চরিত্রের সাথে, যাদের জীবন, প্রেম, বীরত্ব, স্বপ্ন ও করুণ বাস্তবতায় আবর্তিত হবে। তবে ওয়ার অ্যান্ড পিস শুধু যুদ্ধের গল্প নয়, এটি এক সমগ্র জীবন দর্শন, যেখানে ভালোবাসা ও লোভ, আশা, হতাশা, সাহস ও দুর্বলতা পাশাপাশি চলে। এই উপন্যাস শুধু একটি সময়ের কথা বলে না, এটা আমাদের নিজেদের কথাও বলে। আমরা কি সত্যি স্বাধীন, নাকি সময়ের প্রবাহে আমরা সবাই বাধা? যুদ্ধ কি কেবল অস্ত্রের লড়াই, নাকি মানুষের মনের গভীর এক দ্বন্দ্ব? এইসব প্রশ্নের উত্তর একে একে উন্মোচিত হবে ওয়ার অ্যান্ড পিস এর পৃষ্ঠায় পৃষ্ঠায়। এবার আরেক মুহূর্ত অপেক্ষা নয়, আসুন শুরু করা যাক ওয়ার অ্যান্ড পিসের এই অবিস্মরণীয় যাত্রায়। প্রথম পর্ব, অধ্যায় 1। আচ্ছা প্রিন্স, তাহলে তো জনুয়া ও লুক্কা এখন বোনাপার্তদের পারিবারিক সম্পত্তি বিশেষ। কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, একেও যদি আপনি যুদ্ধ না বলেন, এখনো যদি সেই খ্রিস্টবৈরীর, আমি সত্যি বিশ্বাস করি যে সেই লোকটি খ্রিস্টবৈরী, জঘন্য আচরণ ও সন্ত্রাসকে সমর্থন করেন, তাহলে আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি আমার বন্ধু থাকবেন না, বা আপনি যে নিজেকে আমার বিশ্বস্ত দাস বলে প্রচার করে থাকেন, তাও আর থাকবেন না। কিন্তু আপনার হলো কি? মনে হচ্ছে আপনাকে খুব ভয় পাইয়ে দিয়েছি। বসে পড়ুন, আর সব খবর আমাকে খুলে বলুন। 1805 সালে জুলাই মাস। বক্তা খ্যাতনামা আন্না পাভলভনা সেরার, ভদ্রমহিলা সম্রাজ্ঞী মারিয়ার ফিওদরভনার প্রধান ও প্রিয় সখী। কথাগুলো বলা হলো প্রিন্স ভ্যাসিলিকে। ভদ্রলোক উচ্চ পদমর্যাদার অধিকারী। আজকের বৈঠকে সেই প্রথম সমাগত অতিথি। আন্না পাভলভনা কয়েকদিন যাবৎ কাশিতে ভুগছে। মহিলা নিজে অবশ্য বলেছে যে সে লা গ্রিপ্পেতে ভুগছে। গ্রিপ্পে কথাটা সেন্ট পিটার্সবুর্গের নতুন আমদানি হয়েছে। শুধু ভদ্রলোকেরা এই কথাটা ব্যবহার করে থাকে। তার সব আমন্ত্রণপত্রই ফরাসি ভাষায় লেখা। সকালেই সেগুলো বিলি করে এসছে লাল পোশাক পরা পরিচারক। তাতে লেখা ছিল, কাউন্ট অথবা প্রিন্স, আপনার হাতে যদি কাজ না থাকে আর একটি অসহায় পঙ্গু মানুষের সঙ্গে সন্ধ্যাটা কাটানো যদি ভয়ঙ্কর বলে মনে না করেন, তাহলে আজ রাতে 7টা থেকে 10টার মধ্যে আপনার দর্শন পেলে খুবই আনন্দিত হব। আন্নেত সেরার। মহিলাটির কথায় বিন্দুমাত্র ক্ষুব্ধ না হয়ে প্রিন্স বলল, হা ঈশ্বর, কি তীব্র আক্রমণ! এইমাত্র সেই ঘরে ঢুকেছে। পরনের নকশা করা দরবারি পোশাক, ব্রিচেস আর জুতো, বুকে অনেকগুলো তারকা আটা, চ্যাপ্টা মুখে গাম্ভীর্যের প্রকাশ।
সে কথা বলল সেই চোস্ত ফরাসিতে, যে ভাষায় আমাদের পূর্বপুরুষরা শুধু কথাই বলতো না, চিন্তাও করত। সমাজের উঁচু মহলে ও দরবারের পরিবেশ মানুষ হওয়া মর্যাদা সম্পন্ন লোকের মতো তার কথা বলার ভঙ্গি। আন্না পাভলভনার কাছে এগিয়ে গিয়ে তার হাতে চুমু খেয়ে প্রিন্স তার সুগন্ধি চকচকে টাকটাকে এগিয়ে দিয়ে মৌজো করে একটা সোফায় বসল। প্রিন্স বান্ধবী, প্রথমে বলুন আপনি কেমন আছেন? আপনার বন্ধুর মনকে শান্ত করুন। গলার স্বরের কোনো রকম পরিবর্তন না করে প্রিন্স বলল। আপাত ভদ্রতা ও সহানুভূতির অন্তরালে তার কণ্ঠস্বরের নিস্পৃহতা, এমনকি বিদ্রুপটাও চাপা পড়ল না। আন্না পাভলভনা বলল, মনের মধ্যে নৈতিক যন্ত্রণা দিয়ে কেউ কি ভালো থাকতে পারে? অনুভূতির বালাই থাকলে এখনকার মতো অবস্থায় কেউ কি শান্ত হতে পারে? আশা করি সারা সন্ধ্যাটায় এখানে কাটাবেন। আর ইংরেজ রাজদূতের ওখানকার উৎসবের কি হবে? আজ বুধবার। একবার তো আমাকে সেখানে দেখা দিতেই হবে, প্রিন্স বলল। আমাকে সেখানে নিয়ে যাবার জন্য আমার মেয়ে আসবে। আমি ভেবেছিলাম আজকের উৎসবটা বাতিল করা হয়েছে। সত্যি বলছি, এসব উৎসব আর আতশবাজি বড়ই ক্লান্তিকর হয়ে উঠেছে। তারা যদি আপনার এই ইচ্ছাটা জানতো তাহলে উৎসবটা অবশ্য বন্ধ করে দিত, প্রিন্স বলল। দম দেয়া ঘড়ির মতো অভ্যাসবশত সে এমন সব কথা বলে যা লোকে বিশ্বাস করুক, তাও সে চায় না। ঠাট্টা করবেন না। আচ্ছা, নবসিলতেসেবের কাগজপত্র সম্পর্কে কি স্থির হয়েছে? আপনি তো সবই জানেন। তারা স্থির করেছে যে বোনাপার্ত তার নৌকাগুলি পুড়িয়ে দিয়েছে, আর আমার বিশ্বাস আমাদের নৌকাগুলি পোড়াতেও আমরা রাজি। প্রিন্স ভ্যাসেলি সবসময় পুরনো পার্ট আওড়ানোর মতো করে টেনে টেনে কথা বলে। অপরদিকে 40 বছর বয়স হলেও আন্না পাভলভনা সারার উত্তেজনায় ও আবেগে টগবগ করে। সবসময় উৎসাহে ভরপুর থাকাটা যেন তার সামাজিক কর্তব্য। আর তাই মনের অবস্থা কখনো সেরকম না থাকলেও পাশে পরিচিত জনকে হতাশ করতে হয়, এই ভয়েই তাকে উৎসাহশীল হতে হয়। তার ম্লান মুখের সঙ্গে মানানসই না হলেও তার ঠোঁট দুখানিকে ঘিরে স্মিত হাসির রেখাটি সবসময় খেলা করে বেড়ায়। নিজের এই ত্রুটি সম্পর্কে সচেতন হলেও এটাকে সংশোধন করতে সে চায় না, সংশোধন করতে পারে না, সংশোধন করা প্রয়োজন বলে মনেও করে না। রাজনীতি বিষয়ক আলোচনা প্রসঙ্গে আন্না পাভলভনা হঠাৎ চিৎকার করে বলে উঠল, অস্ট্রিয়ার কথা আমার কাছে বলবেন না। আমি হয়তো এসব ব্যাপারে বুঝি না, কিন্তু অস্ট্রিয়া কোনোদিন যুদ্ধ চায়নি, আজও চায় না। সে আমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। রাশিয়া একাই ইউরোপকে বাঁচাবে। আমাদের মহামান্য সম্রাট এই মহৎ কর্তব্য সম্পর্কে সচেতন, আর সেই কর্তব্য তিনি অবিচলই থাকবেন। এই একটি কথা আমি বিশ্বাস করি, আমাদের সৎ ও আশ্চর্য সম্রাট এই পৃথিবীতে একটি মহৎ ভূমিকা পালন করবেন, আর তিনি এতই ধার্মিক ও মহান যে ঈশ্বর তাকে পরিত্যাগ করবেন না। তার কর্তব্য তিনি পালন করবেন। এই নরঘাতক শয়তানকে আশ্রয় করে যে সহস্র শীর্ষ স্বপ্নরূপী বিপ্লব আজ ভয়াবহ রূপ ধারণ করেছে, তাকে তিনি ধ্বংস করবেন। ভালো মানুষের রক্তের প্রতিশোধ শুধু আমাদেরই নিতে হবে, আর কার উপর আমরা নির্ভর করতে পারি শুনি? ব্যবসায়ী সুলভ মনোবৃত্তি নিয়ে ইংল্যান্ড কখনো সম্রাট আলেকজান্ডারের মহত্বকে বুঝবে না বা বুঝতে পারে না। সে তো মাল্টা ছেড়ে আসতেও আপত্তি করেছে। আমাদের সব কাজের মধ্যেই তো সে এক গোপন অভিসন্ধি খুঁজে বেড়াচ্ছে। নবসিলতসেব কি জবাব পেয়েছে? কিচ্ছু না। আমাদের সম্রাটের আত্মত্যাগকে ইংরেজরা বুঝতে পারেনি, পারবেও না। নিজের জন্য তিনি কিছুই চান না, চান শুধু মানুষের কল্যাণ। আর তারা কি দিচ্ছে? কিছুই না,
আর মুখে যেটুকু বা বলছে কাজেও তা করছে না। প্রাশিয়া তো আগাগোড়াই বলছে বোনাপার্ট অপরাজেয়, তার সামনে গোটা ইউরোপ অসহায়। হার্ডেনবুর্গ বা হগডুইজের কথা এক বর্ণও আমি বিশ্বাস করি না। প্রাশিয়া এই বিখ্যাত নিরপেক্ষতা তো একটা মাত্র ফাঁদ। আমার ভরসা শুধু ঈশ্বরকে আর আমাদের পরমারাধ্য সম্রাটের মহৎ নিয়তিকে। ইউরোপকে তিনি রক্ষা করবেন। নিজের আবেগে হেসে উঠে মহিলাটি হঠাৎ থেমে গেল। আমার তো মনে হয় আমাদের প্রিয় ইউজিন গেরোদের বদলে আপনাকে যদি পাঠানো হতো, তাহলে আপনি হয়তো গায়ের জোরেই প্রাশিয়া রাজার সম্মতি আদায় করে নিতে পারতেন। আপনার যা গলার জোর! যাকে এক কাপ চা কি মিলবে? এখনই। শান্ত গলায় আবার বলল, ভালো কথা, আজ রাতে দুজন মজার লোককে আশা করছি। একজন ভাইকোদ্দা মরতে মারত, সেরা ফার্সি পরিবার রোহাদের সঙ্গে তার সম্পর্ক আছে। একজন সত্যিকারের সৎ বিদেশি। অপরজন আবেমরীয়। সেই বিদগ্ধ চিন্তাশীল লোকটিকে আপনি চেনেন? সম্রাট তাকে সাদরে গ্রহণ করেছেন, শুনেছেন? প্রিন্স বলল, তাদের সঙ্গে দেখা হলে খুশি হব, কিন্তু বলুন তো, একথা কি সত্যি যে বিধবা সম্রাজ্ঞী ব্যারন ফুঙ্কেকেই ভিয়েনাতে প্রথম সচিব নিযুক্ত করতে চাইছেন? ব্যারন লোকটি সব দিক থেকেই বড়ই বেচারি। প্রিন্স ভ্যাসিলি ইচ্ছা ছিল এই চাকরিটা তার ছেলে পাক, কিন্তু অন্য সকলে বিধবা সম্রাজ্ঞী মারিয়া ফিওরবনার কাছে দরবার করছিল যাতে ব্যারনই চাকরিটা পায়। আন্না পাভলভনা চোখ দুটো প্রায় বুঝেই ফেললেন, যেন বোঝাতে চাইল সম্রাজ্ঞী যা ইচ্ছা করছেন বা যাতে খুশি হয়েছেন তা নিয়ে সমালোচনা করার অধিকার তারও নেই বা অন্য কারো নেই। শুকনো করুণ গলায় সে শুধু বলল, বিধবা সম্রাজ্ঞীর বোনই ব্যারন ফুঙ্কের নাম তার কাছে সুপারিশ করেছিলেন। সম্রাজ্ঞীর নাম করতে হঠাৎ আন্না পাভলভনার মুখে গভীর ও আন্তরিক অনুরাগ, শ্রদ্ধা ও বিষণ্ণতার একটা মিশ্র ভাব ফুটে উঠল। যতবার সে যত বিখ্যাত কর্ত্রীর নাম উল্লেখ করেছে, ততবারই তার মুখে এই রকম ভাব ফুটে ওঠে। প্রিন্স নীরবে বসে রইল, কেমন একটু উদাসীন ভাব। আন্না পাভলভনা তাকে সান্ত্বনা দেবার জন্য বলল, এবার আপনার পরিবারের কথা বলুন। আপনি কি জানেন যে আপনার মেয়েকে দেখে সকলেই মুগ্ধ? সকলেই বলছে সে তো অপূর্ব সুন্দরী। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবার জন্য প্রিন্স মাথা নিচু করল। আমি অনেক সময় ভাবি। একটু চুপ করে থেকে প্রিন্সের আরো কাছে ঘেঁষে প্রসন্ন হাসি হেসে তার দিকে তাকিয়ে মহিলাটি বলতে লাগলো, আমি অনেক সময় ভাবি জীবনের সুখগুলোকে অনেক সময় কত অন্যায়ভাবেই না বন্টন করা হয়ে থাকে। ভাগ্য আপনাকে এমন দুটি চমৎকার সন্তান উপহার দিয়েছে কেন? একবারে হোট আনাতোলের কথা আমি বলছি না, তাকে আমি পছন্দ করি না। এমন চমৎকার দুটি সন্তান, অথচ আপনি তাদের মোটেই ভালো চোখে দেখেন না। তাই তো বলি, এমন সন্তান পাবার হক আপনার নেই। একটি স্বর্গীয় হাসি ফুটে উঠল তার ঠোঁটে। প্রিন্স বলল, কিন্তু নিরুপায়। লাভাতের হয়তো বলতো, বাপ হবার মতো হিম্মত আমার নেই। ঠাট্টার কথা নয়, আপনার সঙ্গে গুরুতর কথা আছে। আপনি কি জানেন, আপনার ছোট ছেলেকে নিয়ে আমি খুব খুশি নই। নিজেদের মধ্যে বলেই বলছি। সম্রাজ্ঞীর কাছে তার কথা তোলায় তিনি আপনার জন্য দুঃখ করলেন। প্রিন্স কোনো কথা বলল না, কিন্তু জবাবের অপেক্ষায় মহিলাটি অর্থপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। প্রিন্স ভুরু কুঁচকালো। অবশেষে বলল, আপনি আমাকে কি করতে বলেন? আপনি তো জানেন তাদের লেখাপড়া শেখানোর জন্য বাবার পক্ষে যা করার দরকার সে সবই আমি করেছি, কিন্তু তারা দুজনেই মূর্খ। হিপোলিত তো তবু শান্ত মূর্খ, কিন্তু আনাতোল তো দুরস্ত মূর্খ।
দুজনের মধ্যে ওইটুকু যা পার্থক্য, অস্বাভাবিক হাসি হেসে সে কথাগুলো বলল। ফলে তার মুখের চারদিকে যে ভাঁজ পড়ল, তাতে একটা অপ্রত্যাশিত কঠোরতা ও ক্ষোভই স্পষ্ট হয়ে উঠল। আপনার মতো মানুষের সন্তান হয় কেন? আপনি যদি বাবা না হতেন তাহলে তো আপনার বিরুদ্ধে আমারই কিছু বলার থাকতো না। চোখ তুলে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে আন্না পাভলভনা বলল, আমি আপনার অনুগত দাস, আর তাই একমাত্র আপনার স্বীকার করছি যে আমার সন্তানরাই আমার জীবনের কলঙ্ক। এ দুঃখ আমাকে বয়ে বেড়াতেই হবে। এভাবেই আমি নিজেকে বোঝাই, এর হাত থেকে রেহাই নেই। আর কোনো কথা বলল না। একটি বিশেষ অঙ্গভঙ্গি করে নিষ্ঠুর নিয়তির কাছে আত্মসমর্পণের ভাব প্রকাশ করল শুধু। আন্না পাভলভনা ভাবতে লাগলো। একসময় বলল, আপনার অমিতব্যয়ী ছেলে আনাতোলের বিয়ের কথা কখনো ভেবেছেন? লোকে বলে ঘটকালি করাটা বুড়িদের একটা নেশা, যদিও নিজেদের মধ্যে এখনো সে দুর্বলতা আমি বোধ করি না। তবু একটি ছোট মেয়ের কথা আমি জানি যে তার বাবাকে নিয়ে খুব কষ্টে আছে। সে আপনার আত্মীয়াও বটে, প্রিন্সের মারি বলকনস্কায়া। প্রিন্স ভ্যাসিলি কোনো জবাব না দিলেও সাংসারিক লোকের পক্ষে উপযুক্ত ক্ষিপ্র স্মৃতিশক্তির বশে এমনভাবে মাথা নাড়ল যাতে মনে হলো যে এই খবরটা সেও ভেবে দেখেছে। অবশেষে মনের বিষণ্ণতা চিন্তাস্রোতকে সংযত করতে না পেরে বলে উঠল, আপনি কি জানেন যে আনাতোলের জন্য বছরে আমার 40,000 রুবল খরচ হয়? আর সে যদি এভাবে চলতে থাকে তাহলে 5 বছরের অবস্থাটা কি দাঁড়াবে? আর বাবাদের এসব সহ্য করতে হয়। আপনার এই প্রিন্সেসটি কি ধনবতী? তার বাবা খুব ধনী ও কঞ্জুস, গ্রামে থাকেন। তিনি সুপরিচিত প্রিন্স বলকনস্কির স্বর্গত সম্রাটের সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন। সকলে তাকে প্রাশিয়ার রাজা বলেই ডাকে। লোকটি বুদ্ধিমান কিন্তু ছিটগ্রস্ত ও বিরক্তিকর। মেয়েটি বড়ই কষ্টে আছে। তার একটি ভাই আছে, মনে হয় তাকে আপনি চেনেন। সম্প্রতি সে লিসা মিনেনকে বিয়ে করেছে। ছেলেটি কুতুজেভের অ্যাড ডি কং আজ এখানে আসবে। হঠাৎ প্রিন্স আন্না পাভলভনার হাতটা চেপে ধরে যে কারণেই হোক হাতটাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, শুনুন প্রিয় আন্নেত, এই ব্যবস্থাটা আপনি করে দিন, তাহলে চিরদিন আমি আপনার একান্ত বংশোদ্ভূত দাস হয়ে থাকব। মেয়েটি ধনী, বংশও ভালো, আর আমিও তাই চাই। তারপর তার সুপরিচিত সহজ ভঙ্গিতে মহিলার হাতটি তার ঠোঁটের কাছে তুলে চুমু খেলো এবং অন্যদিকে তাকিয়ে চেয়ারে হেলান দিয়ে হাতটাকে এদিক ওদিক দোলাতে লাগলো। একটু ভেবে আন্না পাভলভনা বলল, শুনুন, আজ সন্ধ্যায় আমি ছোট বলকনস্কির স্ত্রী লিসার সঙ্গে কথা বলবো। আশা করি ব্যবস্থাটা হয়ে যাবে। আপনার পরিবারের পক্ষ নিয়েই আমি ঘটকালের কাজে শিক্ষানবিশি শুরু করে দেব। আন্না পাভলভনার ড্রয়িং রুম ক্রমেই লোকজনে ভরে উঠেছে। পিটার্সবুর্গের একেবারে উঁচু মহলটাই সেখানে হাজির। সমবেত লোকজনের মধ্যে বয়স ও চরিত্রের ব্যবধান বিস্তর, কিন্তু সামাজিক মর্যাদায় সকলেই এক। প্রিন্স ভ্যাসিলির মেয়ে সুন্দরী হেলেন এসছে তার বাবাকে দূতাবাসের অনুষ্ঠানে নিয়ে যেতে। তার পরনে বলনাচের পোশাক, তাতে প্রধান অতিথির তকমা আটা। পিটার্সবুর্গের সবচাইতে মনোরমা তরুণী প্রিন্সেস বলকনস্কায়াও এসছে। গত শীতকালে তার বিয়ে হয়েছে। সন্তান সম্ভাবনা দেখা দেওয়ায় সে আজকাল বড় জমায়েতে যায় না, শুধু ছোটখাটো অনুষ্ঠানে যোগ দেয়। প্রিন্স ভ্যাসিলির ছেলে হিপোলিত এসছে মর্তমাকে সঙ্গে নিয়ে। তাকে সে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিল। মঠাধ্যক্ষ মরিও এবং আরো অনেকে এসছে। নতুন কেউ এলেই আন্না পাভলভনা তাকে বলেছে, আমার খালার সঙ্গে তো আপনার এখনো দেখাই হয়নি, অথবা আমার খালাকে কি আপনি চেনেন না?
আর খুব গম্ভীর হয়ে তাকে সেই বৃদ্ধ মহিলাটির কাছে নিয়ে হাজির করছে। টুপিতে মস্ত বড় একটা ফিতের বউ পরে মহিলাটি ঘরের মধ্যে বসে আছে। ধীরে ধীরে প্রতিটি অতিথির নাম ঘোষণা করেই আন্না পাভলভনা সেখান থেকে চলে যাচ্ছে। অতিথিরা কেউই এই বুড়ি খালাটিকে চেনে না, চিনতে চায় না, তাকে নিয়ে মাথা ঘামায় না। তবু প্রত্যেকেই তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। আর আন্না পাভলভনা নীরবে বিষণ্ণ আগ্রহের সঙ্গে সেটা লক্ষ্য করছে। খালাও প্রত্যেকের সঙ্গেই সেই একই কথা বলছে, সেই একই পারস্পরিক স্বাস্থ্যের কথা আর মহামান্না সম্রাজ্ঞীর স্বাস্থ্যের কথা। ঈশ্বরকে ধন্যবাদ, আজ তিনি অনেকটা ভালো আছেন। ভদ্রতার খাতিরে বিরক্তি প্রকাশ থেকে বিরত থাকলেও সকলেই সেই বিরক্তিকর কর্তব্যটি পালন করে সেখান থেকে সরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে পাচ্ছে এবং সারা সন্ধ্যা আর সে জায়গা মারাচ্ছে না। তরুণী প্রিন্সেস বলকনস্কায়া জরির কাজ করা ডেলভেটরের থলেতে কিছু কাজের নমুনা নিয়ে এসছে। তার সুন্দর ছোট ঠোঁটের উপরে ঈষৎ গোফের রেখা চোখে পড়ছে। ঠোঁটটি দাঁতের তুলনায় কিছুটা ছোট হলেও তাতেই তাকে সুন্দর মানিয়েছে। বিশেষ করে দুটো ঠোঁট যখন মাঝে মাঝে মিলে যায় তখন তাকে বড়ই সুন্দর দেখায়। অন্য সব মনোরমা স্ত্রীর মতোই তার এইটি উপরের ঠোঁট ছোট হওয়ার জন্য অন্য সব মনোরমা স্ত্রীর মতোই তার এইটি উপরের ঠোঁট ছোট হওয়ার জন্য মুখটা অর্ধেক খুলে থাকা এই ত্রুটি যেন তার পক্ষে একটি বিশেষ সৌন্দর্যের লক্ষণ হয়ে দেখা দিয়েছে। এই সুন্দরী তরুণীটিকে দেখে সকলের মুখে জ্বলজ্বল করে উঠল। শীঘ্রই তো সে মা হবে, অথচ কেমন প্রাণ শক্তি ও স্বাস্থ্যে ভরপুর, কেমন অনায়াসে এই ভার সে বহন করে চলেছে। তার সঙ্গে কিছুক্ষণ কাটালে, তার সঙ্গে কথাবার্তা বললে বৃদ্ধ ও মনমরা যুবকরাও মনে করে তারাও বুঝি তার মতোই জীবন ও স্বাস্থ্যে ভরপুর হয়ে উঠেছে। যারাই তার সঙ্গে কথা বলে প্রতিটি কথার পরে তার উচ্ছল হাসি ও সাদা দাঁতের ঝলকানি দেখতে পায়, তারাই মনে করে যে সে দিনটাতে তাদের মন মেজাজও ভালো হয়ে উঠেছে। ছোট্ট প্রিন্সেসটি হালকা অথচ দ্রুত পা ফেলে ফেলে কাজের থলেটা হাতে ঝুলিয়ে টেবিলের চারদিকে পাক খেয়ে সুন্দরভাবে পোশাকটা ছড়িয়ে রূপার সমভারটার পাশে সোফায় এমনভাবে বসলো যেন সে যা কিছু করেছে তাতে যেমন সে নিজে তেমনি অন্য সকলেই খুব খুশি। থলের জিনিসগুলি বের করে সকলকে ডেকে সে ফরাসিতে বলল, আমার কাজগুলি নিয়েই এসেছি। দেখুন আনেট, আশা করি আমার সঙ্গে আপনি ইয়ার্কি করেন না। চিঠিতে লিখেছিলেন নেহাত্র ছোটখাটো অনুষ্ঠান হবে, আর তাই দেখতেই পাচ্ছেন কি রকম বাজে পোশাক পরে আমি এসেছি। আন্না পাভলভনা জবাব দিল, যাই পরো না কেন তবু তুমি অন্য সকলের চাইতে সুন্দরী। জৈনক জেনারেলের দিকে ফিরে সেই একই সুরে প্রিন্সেস ফরাসিতেই বলল, আপনি কি জানেন যে আমার স্বামী আমাকে ছেড়ে যাচ্ছে? সে তো যাচ্ছে নিজেকে খুন করতে। আপনিই বলুন এই হতভাগা যুদ্ধে কি লাভ? প্রিন্স ভ্যাসিলির দিকে ঘুরে সে জিজ্ঞেস করল। তারপর জবাবের জন্য অপেক্ষা না করেই সে তার মেয়ে সুন্দরী হেলেনের দিকে মুখ ফেরালো। প্রিন্স ভ্যাসেলি আন্না পাভলভনাকে বলল, এই ছোট প্রিন্সেসটি কি মিষ্টি। তারপরেই এসে হাজির হলো মজবুত গড়নের একটি শক্ত সমর্থ যুবক, চুল ছোট করে ছাটা, চোখে চশমা, পরনে হালকা রঙের কেতারদুস্ত ব্রিচেস ও বাদামি ড্রেস। এই যুবকটি ক্যাথারিনের সমকালীন বিখ্যাত জমিদার কাউন্ট বেজুকভের অবৈধ সন্তান। জমিদার বাবুটি এখন মুমূর্ষু অবস্থায় মস্কোতে দিন কাটাচ্ছে। যুবকটি এখনো সামরিক বা বেসামরিক কোনো চাকরিতেই যোগ দেয়নি, কারণ এই সবেমাত্র সে বিদেশ থেকে ফিরেছে। বিদেশেই সে লেখাপড়া শিখেছে। এখনকার সমাজে এই তার প্রথম আবির্ভাব। বৈঠকখানার নিম্নতর মর্যাদার অধিকারী লোকের মতোই মাত্র একটুখানি ঘাড় নেড়েই আন্না পাভলভনা তাকে অভ্যর্থনা জানালো।
কিন্তু এই নিচুমানের অভ্যর্থনা সত্ত্বেও পিয়েরকে ঘরে ঢুকতে দেখে মহিলাটির মুখের উপর উদ্বেগ ও আতঙ্কের এমন একটি ছায়া নেমে এলো যেন সেই মানুষটি এই ঘরের তুলনায় অনেক বড়, যেন এই ঘরে তাকে মানায় না। ঘরে সমবেত অন্য সকলের চাইতে এই যুবকটির চেহারা অবশ্যই বড় মাপের, কিন্তু মহিলাটির উদ্বেগের কারণ অন্য। যুবকটির মুখের ভাব লাজুক অথচ সপ্রতিভ, কিন্তু পর্যবেক্ষণশীল ও স্বাভাবিক ভাবটি তাকে বৈঠকখানার অন্য সকলের চাইতে মিষ্টি করে তুলেছে। যুবকটিকে খালার কাছে নিয়ে যেতে যেতে তার সঙ্গে শঙ্কিত দৃষ্টি বিনিময় করে আন্না পাভলভনা বলল, মসিও পিয়ের যে একটি অসহায় পঙ্গু মানুষকে দেখতে এখানে এসেছেন তাতে ভারী খুশি হয়েছি। যেন কাউকে খুঁজছে এমনিভাবে চারদিকে তাকাতে তাকাতে পিয়ের বিড়বিড় করে কি যেন বলল, কিছুই বোঝা গেল না। খালার কাছে যেতে যেতেই সে স্মিত হাসি হেসে মাথা নিচু করে ছোট প্রিন্সেসকে অভিবাদন জানালো, যেন তার সঙ্গে পরিচয়টা বেশ ঘনিষ্ঠ। আন্না পাভলভনার ভয়টা অকারণ হয়। মহামান্না সম্রাজ্ঞীর স্বাস্থ্য সম্পর্কে খালা যে লম্বা বক্তৃতা দিল, তার কোনো জবাব না দিয়েই পিয়ের তার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিল। আন্না পাভলভনা তাকে আটকে দিয়ে সভয়ে বলে উঠল, আপনি কি মঠাধ্যক্ষ মরিওকে চেনেন? খুব আমোদে মানুষ। হ্যাঁ, তার শাশ্বত শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা আমি শুনেছি। পরিকল্পনাটি আকর্ষণীয়, কিন্তু মোটেই সম্ভবপর নয়। গৃহকর্ত্রীর কর্তব্য সম্পর্কে সচেতন থেকেও আন্না পাভলভনা কোনো রকমের জবাব দিল, আপনি তাই মনে করেন বুঝি? পিয়ের কিন্তু এবার দ্রুত বিরুদ্ধ কাজ করে বসল। প্রথমে এক মহিলার কথা শেষ হবার আগেই তার কাছ থেকে চলে এসেছিল, আর এখন যে চলে যেতে চাইছে তাকে ধরে কথা শোনাতে ব্যস্ত হয়ে পড়ল। মাথা নুইয়ে দুই পা ছড়িয়ে সে বোঝাতে শুরু করে দিল কেন সে আবের পরিকল্পনাকে অলীক কল্পনা বিলাস বলে মনে করে। আন্না পাভলভনা হেসে বলল, এ নিয়ে পরে আলোচনা করা যাবে। যুবকটির হাত থেকে ছাড়া পেয়ে সে আবার গৃহকর্ত্রীর কর্তব্য পালনে তৎপর হয়ে উঠল। সব দিকে তার চোখ, সর্বত্র তার কান। যেখানেই আলোচনায় ঢিল পড়েছে সেখানেই সে বাড়িয়ে দিচ্ছে তার সাহায্যের হাত। সুতোকলের ফোরম্যান যেমন কারখানার কাজ চালু করে দিয়ে চারদিক ঘুরে ঘুরে দেখে কোথায় একটা টেকো থেমে গেছে বা কাজ কাজ করছে, অথবা যতটা শব্দ হওয়া উচিত তার চাইতে বেশি শব্দ করছে, এবং সেখানেই ছুটে গিয়ে যন্ত্রটা পরীক্ষা করে দেখে বা ঠিক মতো চালিয়ে দেয়, ঠিক তেমনি আন্না পাভলভনাও বৈঠকখানায় ঘুরে বেড়াচ্ছে, কখনো বা নীরব, আবার কখনো অতিমাত্রায় সরব, কোনো দলের কাছে আলোচনার যন্ত্রটাকে আবার যথাভাবে চালু করে তুলছে। কিন্তু এসব কাজকর্মের মধ্যেও পিয়েরকে নিয়ে তার উদ্বেগটা বেশ স্পষ্টভাবেই ফুটে উঠেছে। পিয়ের যখন মর্তেমায়ের দলের কাছে অথবা মধাধ্যক্ষের দলের কাছে যাচ্ছে, তখনই মহিলাটি তার উপর কড়া নজর রাখছে। পিয়ের লেখাপড়া শিখেছে বিদেশ থেকে। রাশিয়াতে এসে আন্না পাভলভনার পার্টিতেই সে প্রথম যোগ দিল। সে জানত পিটার্সবুর্গের সেরা সব গুণীজনেরাই সেখানে হাজির থাকবে। তাই খেলনার দোকান কৌতূহলী শিশুর মতো কোন দিক রেখে কোন দিকে যে তাকাবে তাই ঠিক বুঝতে পারছে না। মনে ভয় পাচ্ছে কোনো কুশলী আলোচনা ও মন্তব্য না অশ্রুত থেকে যায়। সমবেত সকলের মুখে যে আত্মবিশ্বাস ও সুষ্ঠু অভিব্যক্তি তার চোখে পড়েছে, তাতে সর্বক্ষণে একটা গম্ভীর কিছু শুনবার আশা সে করেছে। শেষ পর্যন্ত সে মরিওর কাছে গিয়ে হাজির হলো। এখানকার আলোচনাটা তার বেশ মনোগ্রাহী বলে মনে হলো। তাই অন্য সব যুবকদের মতো সেও তার নিজের মত প্রকাশ করবার মতো একটা সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলো। অধ্যায় 3। আন্না পাভলভনার পার্টি পুরোদমে চলছে। চারদিকে সুতোকলের টেকোগুলো অবিশ্রামভাবে গুনগুন করে চলেছে।
একমাত্র ব্যতিক্রম খালাটি। তার চিন্তাক্লিষ্ট শুকনো মুখ এই ঝলমল জমায়েতের মাঝখানে একান্তই বেমানান। শুধু আর একটি বয়স্কা মহিলা তার পাশে বসে আছে। তাছাড়া বাকি সব লোক তিনটে দলে ভাগ হয়ে জমে গেছে। একটি দল প্রধানত পুরুষরাই রয়েছে। তারা বসেছে মঠাধ্যক্ষকে ঘিরে। প্রধানত যুবকদের আরও একটি দল প্রিন্স ভ্যাসিলের মেয়ে সুন্দরী প্রিন্সেস হেলেন এবং বয়সের তুলনায় একটু মোটাসোটা খুবই সুন্দরী গোলাপ বর্ণ ছোট্ট প্রিন্সেস বলকনস্কায়াকে ঘিরে বসছে। তৃতীয় দলটা গড়ে উঠেছে মর্তমার্ত ও আন্না পাভলভনাকে কেন্দ্র করে। ভাইকোত সুদর্শন যুবক, নরম চোখ, মুখ, মার্জিত আচরণ। নিজেকে খ্যাতিমান মনে করলেও ভদ্রতার খাতিরে যে দলে বসেছে তার সঙ্গেই নিজেকে মানিয়ে নিয়েছে। আন্না পাভলভনার সমবেত অতিথিদের সামনে দর্শনীয় বস্তু হিসেবেই তাকে উপস্থিত করেছে। হোটেলের কুশলী পরিবেশকারী যেভাবে একটি বিশেষ সুখাদ্য পরিবেশন করে, আন্না পাভলভনাও সেইভাবে প্রথমে ভাইকোতকে ও পরে মঠাধ্যক্ষকে বিশিষ্ট খাদ্যবস্তু হিসেবে পরিবেশন করেছে। মর্তমার্তের দল সঙ্গে সঙ্গেই এক দোয়ানজিনের হত্যা নিয়ে আলোচনা করা শুরু করে দিল। ভাইকোত বলল যে দোয়ানজিন তার নিজের উদারতার জন্যই মারা গেছে। তার প্রতি বোনাপার্তের বিদ্বেষের তো বিশেষ কারণ ছিল। আন্না পাভলভনা খুশি হয়ে বলল, তা তো বটেই। সে বিষয়ে সব কথা আমাদের বলুন ভাইকোত। ভাইকোত যে অনুরোধটি রাখতে রাজি সেটা বোঝাবার জন্য সে সহৃদয় হাসি হেসে মাথাটা নোয়াল। সে কাহিনী সকলকে শোনাবার জন্য আন্না পাভলভনা সকলকে ডেকে একত্র করল। জৈনক অতিথির কানে ফিসফিস করে বলল, দুকের সঙ্গে ভাইকোতের ব্যক্তিগত পরিচয় ছিল। আরেকজনকে বলল, কথক হিসেবেও ভাইকোত চমৎকার। আর তৃতীয় জনকে বলল, একেবারে সেরা মহলের যে তার চলাফেরা। গল্প বলবার জন্য তৈরি হয়ে ভাইকোত ঈষৎ হাসল। প্রিয় হেলেন, তুমি এখানে এসে বসো। যে সুন্দর তরুণী প্রিন্সেসটি অন্য একটি দলের মধ্যমণি হয়ে কিছুটা দূরে বসেছিল। আন্না পাভলভনা তাকেও কাছে ডাকল। প্রিন্সেস হাসল। অপরূপ সুন্দরী নারীর মুখের যে হাসিটি নিয়ে সে প্রথম এই ঘরে ঢুকেছিল, সেই অপরিবর্তনীয় হাসিটি মুখে নিয়েই সে উঠে দাঁড়াল। পাট করা সাদা পোশাকের ঈষৎ খসখস শব্দ তুলে শুভ্র কাঁধ, চকচকে চুল, ঝলমলে হীরের দুটি খেলিয়ে প্রিন্সেস কারো দিকে না তাকিয়ে শুধু হাসিটি বিতরণ করে এগিয়ে চলল। সেকালের ফ্যাশন অনুসারে নিজের সুন্দর দেহ, সুঠাম কাঁধ, পিঠ ও বুককে এমনভাবে খুলে রেখেছে যাতে সকলেই সেসবের প্রশংসা করার সুযোগ পায়। দেখে মনে হয় আন্না পাভলভনার দিকে এগিয়ে যেতে যেতে সে যেন একটা নাচ ঘরের ঝলকানি তার সঙ্গে নিয়ে চলেছে। হেলেনের রূপ এতই মোহময়ী যে তার চলচলনে কোনো রকম বাচালতার চিহ্ন তো ছিলই না, বরং দেখে মনে হলো নিজের সন্দেহাতীত বিজয়িনীর রূপ সম্পর্কে সে কিছুটা সংকোচগ্রস্ত। যে চায় তার রূপের প্রভাবকে খাটো করতে, কিন্তু পারে না। যে তাকে দেখে সেই বলে, কি চমৎকার। ভাইকোতের বিপরীত দিকের আসনে বসে সে যখন তার দিকে তাকিয়েও সেই অপরিবর্তনীয় হাসিটি হাসল, তখন ভাইকোত এমনভাবে কাঁধ দুটি তুলে চোখ আনত করল যেন একটা অসাধারণ কিছু দেখে সে চমকে উঠেছে। সহাস্যে মাথাটা কাত করে সে বলল, মাদাম, এহেন শ্রোতবৃন্দের সামনে কিছু বলবার সামর্থ্য সম্পর্কে আমার নিজের সন্দেহ আছে। প্রিন্সেস তার উন্মুক্ত সুঢৌলক ভাওখানিকে একটি ছোট টেবিলের উপর রাখল। কোনো জবাব দেওয়াই প্রয়োজন মনে করল না। হেসে অপেক্ষা করতে লাগল।
যতক্ষণ গল্প বলা চলল ততক্ষণই সে সোজা হয়ে বসে রইল। কখনো চোখ রাখলো তার সুডৌল বাহুখানির উপর, আবার কখনো বা সুন্দর বুকের উপর দৃষ্টি রেখে হীরের নেকলেসটিকে ঠিকভাবে বসিয়ে দিল। মাঝে মাঝে পোশাকের ভাঁজগুলোকে ঠিক করে নিল। আর যখনই গল্প বেশ জমে উঠেছে তখনই আন্না পাভলভনার দিকে তাকাচ্ছে আর তার মুখের ভাবকে নিজের মুখে ফুটিয়ে তুলতে চেষ্টা করছে। তারপর আবার ফিরে যাচ্ছে তার উজ্জ্বল হাসিতে। ছোট প্রিন্সেসও হেলেনের দেখা দেখে চায়ের টেবিল ছেড়ে চলে এসেছিল। একটু অপেক্ষা করুন, আমার সেলাইটা নিয়ে আসছি। এবার বলুন, কি ভাবছেন? প্রিন্স হিপোলিতের দিকে ফিরে বলল, আমার সেলাইয়ের থলেটা নিয়ে এসো। প্রিন্সেস যখন হাসি মুখে প্রত্যেকের সঙ্গে কথা বলতে এসে বহাল তবিয়তে আসনে বসল, সেই সময়টুকুতে সকলেই একবার নড়ে চড়ে বসল। এখন আমি স্থির হয়ে বসেছি। এই কথা বলে সেলাইটা হাতে নিয়ে এসে ভাইকোতকে গল্প শুরু করতে বলল। প্রিন্স হিপোলিত সেলাইয়ের থলেটা এনে দিয়ে বলে ভিড়ে গেল এবং একটা চেয়ার টেনে এনে ছোট প্রিন্সেসের গা ঘেঁষে বসল। সুন্দরী বোনটির সঙ্গে তার অসাধারণ মিল, অথচ তা সত্ত্বেও সে অত্যন্ত কুৎসিত। বোনের মতোই তার চোখ মুখ, কিন্তু বোনের বেলায় যে মুখে আনন্দে আত্মতৃপ্তিতে যৌবনে সতত প্রাণবন্ত, হাসিতেও আশ্চর্য এক ধ্রুপদী দেহ সুসময় উজ্জ্বল। ভাইয়ের বেলায় সেই মুখ অপদার্থতা ও আরোপিত এক বিঘ্ন আত্মবিশ্বাসে ক্লিষ্ট। তার দেহ শীর্ণ ও দুর্বল, তার চোখ নাক মুখ সবই যেন এক অর্থহীন বিষণ্ণ বিকৃতিতে ভরা। হাত ও পায়ের অবস্থান যেন সর্বদাই কেমন অস্বাভাবিক। একটা ভূতের গল্প বলবেন না তো? প্রিন্সেসের পাশে বসে সে বলে উঠল। তাড়াতাড়ি সে তার চশমাটা ঠিক করে নিল, যেন এটা যন্ত্রটা ছাড়া সে কিছুই শুনতে পায় না। ঘাড় ঝাঁকুনো দিয়ে বক্তা বলল, না না, তা বলবো না, কারণ ভূতের গল্পকে আমি ঘৃণা করি। প্রিন্স হিপোলিত এমন সুরে কথাটা বলল যাতে মনে হয় নিজের মুখে উচ্চারণ করলে তবেই সে কোনো কথার অর্থ বুঝতে পারে। এত বেশি জোর দিয়ে সে কথাটা বলল যে তার বক্তব্যটা খুব বুদ্ধিদীপ্ত না, অত্যন্ত বোকা বোকা সেটাই শ্রোতারা ঠিক বুঝতে পারল না। তার পরিধানে গাঢ় সবুজ রঙের ড্রেস কোট, হালকা রঙের ব্রিচেস, জুতো ও রেশমি মোজা। ভাইকোত সুন্দরভাবে গল্পটি বলল। ঘটনাটি তখন চলতি। দুক-দন-ছিন গোপনে প্যারিতে গিয়েছিল মাদমোয়াজেল জর্জের সঙ্গে দেখা করতে। সেখানে বোনাপার্তের সঙ্গে তার দেখা হয়ে যায়। বোনাপার্তেও ছিল সেই বিখ্যাত অভিনেত্রীটির অনুকম্পার অংশীদার। দুকের উপস্থিতিতেই বোনাপার্ত তার পুরনো মূর্ছা রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং তার ফলে দুকের একেবারে হাতের মুঠোয় এসে পড়ে। কিন্তু সে বোনাপার্তকে ছেড়ে দেয়, আর পরবর্তীকালে বোনাপার্ত মৃত্যু দিয়ে সে উদারতার প্রতিদান দেয়। গল্পটি যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়, বিশেষ করে সেই জায়গাটায় যেখানে দুই প্রতিদ্বন্দ্বী পরস্পরকে চিনতে পারে। সেখানটায় মহিলারা খুবই উত্তেজিত হয়ে পড়ল। ছোট প্রিন্সেসের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আন্না পাভলভনা বলে উঠল, মনোরম মনোরম। ফিসফিস করে কথাটা বলে উঠল ছোট প্রিন্সেস। যেন গল্পের আকর্ষণে এতক্ষণ সে সেলাইটা করতে পারছিল না। এই নীরব প্রশংসাকে সাদরে গ্রহণ করে ভাইকোত সহকৃতজ্ঞ হাসি হেসে পুনরায় গল্প শুরু করতে প্রস্তুত হতেই আন্না পাভলভনা লক্ষ্য করল যে সেই যুবকটি মঠাধ্যক্ষের সঙ্গে অত্যন্ত উদ্যত ও
সোচ্চারভাবে কথা বলে চলেছে। কাজেই সে তাড়াতাড়ি মঠাধ্যক্ষের উদ্ধারে এগিয়ে গেল। শক্তি সাম্যের সমস্যা নিয়ে পিয়ের মঠাধ্যক্ষের সঙ্গে একটা আলোচনার সূত্রপাত করেছে, আর মঠাধ্যক্ষ যুবকটির সরলতা ও আগ্রহ দেখে নিজের প্রিয় মতবাদটিকে তাকে বুঝিয়ে দিচ্ছে। দুজনেই সমান আগ্রহ ও সমান স্বাভাবিকভাবে কথা বলছে ও শুনছে, আর তাতেই আন্না পাভলভনার যত আপত্তি। মঠাধ্যক্ষ তখন বলে চলছে, ইউরোপের শক্তি সাম্য এবং জনগণের অধিকারী পথ। এখন শুধু প্রয়োজন রাশিয়ার মতো কোনো শক্তিশালী জাতি, যদিও তাকে বর্বর বলা হয়ে থাকে, নিঃস্বার্থভাবে সে একটি মিত্র শক্তির নেতৃত্বে গ্রহণ করুক। তার লক্ষ্য হোক ইউরোপের শক্তি সাম্যকে অক্ষুণ্ণ রাখা। তাহলেই সে মিত্র শক্তি পৃথিবীকে রক্ষা করতে পারবে। কিন্তু শক্তি সাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখবেন? পিয়ের বলতে শুরু করল। সেই মুহূর্তে আন্না পাভলভনা এসে হাজির হলো। পিয়েরের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে ইতালীয় লোকটিকে জিজ্ঞেস করল, রাশিয়ার আবহাওয়া তার কেমন লেগেছে। মুহূর্তের মধ্যে ইতালীয় লোকটির মুখের ভাব বদলে গিয়ে বেশ মিষ্টি মিষ্টি হয়ে উঠল। মেয়েদের সঙ্গে কথা বলার সময় এটাই তার পক্ষে স্বাভাবিক। সে বলল, যে সমাজে অভ্যর্থনা লাভ করবার সৌভাগ্য আমার হয়েছে, সেই সমাজের, বিশেষ করে এখানকার নারী সমাজের বুদ্ধি ও সংস্কৃতির উৎকর্ষ আমাকে এতই মুগ্ধ করেছে যে আবহাওয়ার কথা ভাবার মতো সময় আমি এখনো পাইনি। মঠাধ্যক্ষ ও পিয়েরকে পালাবার সুযোগ না দিয়ে আন্না পাভলভনা তাদের উপর নজর রাখবার সুবিধার জন্য দুজনকে বড় দলটার মধ্যে এনে হাজির করল। অধ্যায় 4। ঠিক সেই সময় আরো একজন অতিথি বসবার ঘরে ঢুকল। ছোট প্রিন্সেসের স্বামী প্রিন্স আদ্রু বলকনস্কি। সুদর্শন যুবক, উচ্চতা মাঝারি, চোখ নাক মুখ সুগঠিত, ক্লান্ত একঘেয়ে মুখের ভাব থেকে শান্ত, পরিমিত পদক্ষেপ পর্যন্ত তার সবকিছুই তার প্রাণবন্ত ছোটখাটো স্ত্রীটির সম্পূর্ণ বিপরীত। স্পষ্টই বোঝা যাচ্ছে সে যে এই ঘরের সকলকেই চেনে। শুধু তাই নয়, এরা সকলেই তার কাছে এতই বিরক্তিকর যে তাদের দিকে তাকাতে বা কথাবার্তা শুনতেও সে ক্লান্তি বোধ করে। আর এই যে সব মুখ তার কাছে এত একঘেয়ে লাগে, তাদের মধ্যে সবচাইতে বিরক্তিকর মনে হয় তার সুন্দর স্ত্রীর মুখখানি। এমন একটা মুখভঙ্গি করে তার প্রিন্স তার কাছ থেকে সরে গেল যে তার সুন্দর মুখটাও যেন বিকৃত হয়ে উঠল। আন্না পাভলভনার হাতে চুমু খেয়ে সে চোখ কুঁচকে একে একে সমবেত সকলকেই দেখতে লাগলো। আপনি নাকি যুদ্ধে চলে যাচ্ছেন প্রিন্স? আন্না পাভলভনা বলল। একজন ফরাসি ভদ্রলোকের মতো করে সেনাপতির নামের শেষ অংশের উপর জোর দিয়ে বলকনস্কি ফরাসি ভাষায় বলল, জেনারেল কুতুজব আমাকে তার এডি কং হিসেবে গ্রহণ করেছেন। আর লিসে, আপনার স্ত্রী, সে দেশের বাড়িতে চলে যাবে। আপনার মনোরমা স্ত্রীটির সঙ্গ থেকে আমাদের বঞ্চিত করতে আপনার লজ্জা হচ্ছে না? যেরকম গায়ে পড়া ভাবে সে অন্য পুরুষদের সঙ্গেই কথা বলে থাকে, তেমনি ভাবেই স্বামীকে সম্বোধন করে তার স্ত্রী বলল। আন্দ্রে মাদমোজেল জর্জ ও বোনাপার্তেকে নিয়ে এমন একটা গল্প ভাইকোত আমাদের বলেছেন। প্রিন্স আন্দ্রু চোখ দুটো কুঁচতে মুখ ফিরিয়ে নিল। প্রিন্স আন্দ্রু ঘরে ঢোকা মাত্রই পিয়ের তাকে লক্ষ্য করছিল পরিতুষ্ট সস্নেহ দৃষ্টিতে। এবার সে এগিয়ে এসে তার হাতটা ধরল। প্রিন্স আন্দ্রু এবারও ভ্রু কুঁচকাল। যে কেউ তার হাত ধরলেই সে বিরক্তি বোধ করে, কিন্তু পিয়েরের উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে তার মুখে একটা অপ্রত্যাশিত সদয় স্মিত হাসি ফুটে উঠল। এই যে,
এই বিরাট জমায়েতে আপনিও হাজির দেখছি। পিয়েরকে বলল। পিয়ের জবাব দিল, আমি জানতাম আপনি এখানে আসবেন। নৈশভোজেও আমি আপনার সঙ্গে যোগ দেব। নিতে পারি তো? যাতে ভাইকোতের গল্প বলায় ব্যাঘাত না ঘটে, সেজন্য বেশ নিচু গলায় সে কথাটা বলল। না, অসম্ভব, প্রিন্স আন্দ্রু হেসে বলে উঠল। এমনভাবে সে পিয়রের হাতটা চেপে ধরল যাতে বোঝা যায় যে এ ধরনের প্রশ্ন করবার কোনো দরকারই ছিল না। আরো কিছু বলবার ইচ্ছা তার ছিল। ঠিক সেই মুহূর্তে প্রিন্স ভ্যাসেলি ও তার মেয়ে যাবার জন্য উঠে পড়ায় যুবক দুটিও তাদের পথ করে দেবার জন্য উঠে দাঁড়ালো। বন্ধুর মতো হাত ধরে ফার্সি ভদ্রলোকটিকে বসিয়ে দিয়ে প্রিন্স ভ্যাসেলি বলল, প্রিয় ভাইকোত, আমাকে ক্ষমা করবেন। দুর্ভাগ্যবশত দূতাবাসের ভোজে সবাই যোগ দিতে হবে বলে এই সুখ থেকে আমাকে বঞ্চিত হতে হচ্ছে, আর আপনাদের বিঘ্ন ঘটাতেও বাধ্য হচ্ছি। আপনার মনোরম সঙ্গ ত্যাগ করতে হচ্ছে বলে আমি খুবই দুঃখিত। আন্না পাভলভনার দিকে ফিরে এসে শেষের কথাগুলি বলল। তার মেয়ে প্রিন্সেস হেলেন পোশাকের ভাঁজগুলোকে আলতো করে তুলে ধরে চেয়ারের ফাঁক দিয়ে এগিয়ে গেল। তার সুন্দর মুখের উপর একটা উজ্জ্বল হাসি ঝলমলিয়ে উঠল। তার দিকে চেয়ে পিয়েরের চোখে এমন একটা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল যেন সে ভয় পেয়েছে। খুব মনোরম, প্রিন্স আন্দ্রু বলল। খুব, পিয়ের বলল। প্রিন্স ভ্যাসেলি যেতে যেতে পিয়েরের হাতটা চেপে ধরে আন্না পাভলভনাকে বলল, আমার হয়ে এই ভালুকটাকে শিখিয়ে পড়িয়ে একটু মানুষ করে তুলুন। একটা পুরো মাস সে আমার কাছে আছে, অথচ এই প্রথম তাকে আমি সমাজে মিশতে দেখলাম। একটি যুবকের পক্ষে চতুরা রমণীদের সাহচর্যের মতো দরকারি আর কিছু নেই। আন্না পাভলভনা হেসে কথা দিল পিয়েরকে সে হাতে নিল। সে জানে প্রিন্স ভ্যাসেলের সঙ্গে তার বাবার যোগাযোগ আছে। যে বয়স্কা মহিলাটি বুড়ি খালার কাছে বসেছিল সে তাড়াতাড়ি ছুটে গিয়ে পাশের ঘরে প্রিন্স ভ্যাসেলিকে ধরে ফেলল। তার মুখে উদ্বেগ আর ভয় ফুটে উঠেছে। পাশের ঘরে ছুটে গিয়ে সে বলল, আমার ছেলে বরিসের কি হলো প্রিন্স? আমি তো আর পিটার্সবুর্গে থাকতে পারছি না। ফিরে গিয়ে বেচারি ছেলেটাকে কি খবর আমি জানাবো তাকে বলে দিন। প্রিন্স ভ্যাসেলি অনিচ্ছার সঙ্গে বয়স্কা মহিলাটির সঙ্গে কথা শুনল। তার প্রতি খুব একটা ভদ্র ব্যবহারও করল, বরং তার আচরণে একটু অধৈর্যই প্রকাশ পেল। তবু মহিলাটি বিগলিত হাসি হেসে তার হাতটা চেপে ধরল যাতে সে চলে যেতে না পারে। সম্রাটকে শুধু একটি কথা যদি বললেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে রক্ষী বাহিনীতে বদলি করে দেওয়া হবে, আর তাতে তো আপনার কোনো ক্ষতি হবে না, মহিলাটি বলল। প্রিন্স ভ্যাসেলি জবাব দিল, বিশ্বাস করুন প্রিন্স, আমার পক্ষে যা করা সম্ভব সবই করতে আমি প্রস্তুত, কিন্তু সম্রাটকে কোনো অনুরোধ করা আমার পক্ষে শক্ত। আমার কথা শুনুন, প্রিন্স গলিসনকে দিয়ে রুমিয়ান্তসেবের কাছে আবেদন রাখুন, সেটাই সবচাইতে ভালো পথ। বয়স্কা মহিলাটি ছিল প্রিন্সেস ভেসকায়া, রাশিয়ার একটি সেরা পরিবারের মেয়ে, কিন্তু এখন সে গরিব হয়ে পড়েছে। দীর্ঘদিন সমাজের বাইরে থাকায় আগেকার প্রভাব প্রতিপত্তিও হারিয়ে ফেলেছে। একমাত্র ছেলের জন্য রক্ষী বাহিনীতে একটা চাকরি জোগাড় করবার জন্যেই সে এখন পিটার্সবুর্গে এসেছে। আসলে শুধুমাত্র প্রিন্স ভ্যাসেলির সঙ্গে দেখা করবার জন্যেই সে আন্না পাভলভনার এই জমায়েতের আমন্ত্রণ গ্রহণ করেছিল, এবং এতক্ষণ সে বসে ভাইকোতের গল্প শুনেছে। প্রিন্স ভ্যাসেলির কথাগুলি তাকে ভীত করে তুলল। তার একদা সুন্দর মুখের উপর তিক্ততার একটি ছায়া পড়ল।
কিন্তু সেই মুহূর্তের জন্য পরক্ষণেই আবার হেসে উঠে সে আরো জোরে প্রিন্স ভ্যাসেলের হাতটা চেপে ধরল। আমার কথা শুনুন প্রিন্স, সে বলতে লাগলো। আজ পর্যন্ত আপনার কাছে আমি কিছুই চাইনি, আর কখনো চাইবও না। আবার বাবার সঙ্গে যে আপনার বন্ধুত্ব ছিল সে কথাও কোনোদিন আপনাকে স্মরণ করিয়ে দেয়নি। ঈশ্বরের নামে শুধু এই একটিবার আপনাকে অনুরোধ করছি, আমার ছেলের জন্য এটুকু আপনি করুন। আর এজন্য চিরদিন আপনার কাছে আমাদের উপকারী বন্ধু বলে মনে করব। সে তাড়াতাড়ি কথাগুলো যোগ করল। না, আপনি রাগ করবেন না। আমাকে কথা দিন, গলিৎসিনকে বলেছিলাম, তিনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। আপনি তো চিরদিনের দয়ালু হৃদয়। আমাকে দয়া করুন। চোখে জল ভরে এলেও হাসবার চেষ্টা করে সে কথাগুলি বলল। দরজার কাছে দাঁড়িয়ে সুন্দর মাথাটা বেঁকিয়ে নিজের সুঢৌল কাঁধের উপর দিয়ে তাকিয়ে প্রিন্স বলল, বাপ্পি, আমাদের দেরি হয়ে যাবে। সমাজের উপর প্রভাব প্রতিপত্তি হচ্ছে মূলধন। সেটাকে অক্ষুণ্ণ রাখতে হলে ব্যয় বাহুল্যকে অবশ্যই ছাঁটাই করতে হবে। প্রিন্স ভ্যাসেলি সে কথা জানে। সে বোঝে যে যখন চাইবে তার কথা রাখতেই সে যদি সম্রাটকে অনুরোধ করে, তাহলে সে তো নিজের জন্য আর কিছু চাইতে পারবে না। তাই নিজের প্রভাব প্রতিপত্তি খাটাবার ব্যাপারে সে কিছুটা কৃপণতা অবলম্বন করে থাকে। কিন্তু প্রিন্সেস ভ্যাসকায়ার দ্বিতীয় আবেদনের পরে সে যেন কিছুটা বিবেকের দংশন অনুভব করল। একটি সত্য কথায় মহিলাটি তাকে স্মরণ করিয়ে দিয়েছে। জীবনের উন্নতির প্রথম ধাপের জন্য তার বাবার কাছে সে সত্যিই ঋণী। তাছাড়া তার ভাবভঙ্গি দেখে সে বুঝতে পেরেছে যে এই মহিলাটি সেই সব নারীদের অধিকাংশ ক্ষেত্রেই মায়েদের একজন, যারা একবার মনস্থির করলে উদ্দেশ্য সিদ্ধি না হওয়া পর্যন্ত থামে না এবং দরকার হলে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা চলতেই পারে, এমনকি একটা হইচই পর্যন্ত বাধাতে পারে। এই শেষ বিবেচনাটি তাকে বিচলিত করল। বলল, প্রিয় আন্না পাভলভনা, আপনি যা চাইছেন সেই কাজ করা আমার পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু আপনার প্রতি আমার অনুরাগ এবং আপনার বাবার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধাকে প্রমাণ করতে সেই অসম্ভব কাজই আমি করব। আপনার ছেলেকে রক্ষী বাহিনীতে বদলি করা হবে। এ কাজ আমি নিজে হাতে নিলাম। আপনি খুশি তো? প্রিয় উপকারী বন্ধু, আপনার কাছে এটাই আমি প্রত্যাশা করেছিলাম। আপনার দয়ার কথা আমি জানি। প্রিন্স ভ্যাসেলি যাবার জন্য ঘুরে দাঁড়ালো। দাঁড়ান, মাত্র একটি কথা। সে যখন রক্ষী বাহিনীতে বদলি হবে, সে একটু থামল। মাইকেল ইলারিওনোভিচ কুতুজেবের সঙ্গে তো আপনার হৃদ্যতা আছেই। তাকে একটু বলবেন যেন বরিসকে তার অ্যাডজুট্যান্ট করে নেয়। তাহলেই আমি নিশ্চিন্ত হতে হই। আর তারপরে? প্রিন্স ভ্যাসেলি হাসল। না, সে কথা আমি দিতে পারবো না। আপনি জানেন না, প্রধান সেনাপতি পদে নিযুক্ত হবার পর থেকে কুতুজভকে কতভাবে বিরক্ত হতে হচ্ছে। সে নিজে আমাকে বলেছে, মস্কোর সব মহিলারা তাদের ছেলেদেরকে অ্যাডজুট্যান্ট বানিয়ে দেবার জন্য তার হাতে তুলে দেবার ষড়যন্ত্র করছে। না না না, আপনাকে কথা দিতেই হবে। আমি আপনাকে ছাড়ব না। সুন্দরী কন্যাটি আগের মতো সুরেই বলে উঠল, বাপি, আমাদের দেরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আসি। বিদায়। ওর কথা শুনলেন তো? তাহলে কাল আপনি সম্রাটকে বলছেন তো? নিশ্চয়ই, কিন্তু কুতুজেবের ব্যাপারে আমি কথা দিচ্ছি না। কথা দিন ভ্যাসেলি। আন্না মিখাইলোভনা চিৎকার করে বলল। তার ঠোঁটে সেই বালিকা সুলভ কপট প্রেমের হাসি, যা তার পরিণত বয়সের চিন্তাক্লিষ্ট মুখে একান্তই বেমানান। পরিষ্কার বোঝা যাচ্ছে সে তার বয়সের কথা ভুলে গেছে। তাই
অভ্যাসবশতই নারী সুলভ পুরনো ছলাকলার আশ্রয় নিতে পারছে, কিন্তু প্রিন্স চলে যাওয়া মাত্রই তার মুখে আগেকার নিরুত্তাপ নকল ভাব ফুটে উঠল। আবার সে ভাইকতের গল্প শুনতে দলের মধ্যে ফিরে গেল এবং বাড়ি যাবার সময় না হওয়া পর্যন্ত গল্প শোনার ভানি করে যাবে। তার উদ্দেশ্য তো সিদ্ধ হয়েই গেছে। অধ্যায় 5। আন্না পাভলভনা জিজ্ঞেস করল, মিলানে রাজ্যাভিষেক এই সাম্প্রতিক হাসির নাটক সম্পর্কে আপনি কি মনে করেন? আবার এই যে জেনুয়া ও লুক্কার সাধারণ মসিও বোনাপার্তের কাছে তাদের দরখাস্ত মঞ্জুর করল, এই হাসির নাটকটি সম্পর্কে বা আপনি কি মনে করেন? প্রশংসনীয়। একটা মানুষের মুন্ডু ঘুরিয়ে দেওয়ার পক্ষে এই তো যথেষ্ট। দেখে শুনে মনে হয় গোটা পৃথিবী বুঝি পাগল হয়ে গেছে। ব্যঙ্গের হাসি হেসে প্রিন্স আন্দ্রু সরাসরি আন্না পাভলভনার মুখের দিকে তাকালো। ঈশ্বর আমাকে এটি দিয়েছেন, কে এটিকে স্পর্শ করবে সে বিষয়ে তিনিই সাবধান হবেন। রাজ্যাভিষেকের সময় বোনাপার্তে কথাগুলো বলেছিল। সকলেই বলেছে কথাগুলো সে ভালোই বলেছে। এই মন্তব্য করে প্রিন্স ইতালীয় ভাষাতে কথাগুলোর পুনরাবৃত্তি করল। আশা করি গ্লাসটা ভরে উপচে পড়ার পক্ষে এটাই হবে শেষ জলের ফোঁটা। আন্না পাভলভনা বলতে লাগল, এই লোকটা সবকিছুর পক্ষে ক্ষতিকর, কোনো রাষ্ট্র তাকে সহ্য করতে পারে না। রাষ্ট্র? আমি রাশিয়ার কথা বলছি না। বিনীত অথচ হতাশ গলায় ভাইকত বলল, রাষ্ট্রের কথা মাদাম। চতুর্দশ লুইর জন্য, মাদাম এলিজাবেথের জন্য। তারা কি করছে? কিছু না। ভাইকত আরো উত্তেজিত হয়ে উঠল। আমার কথা বিশ্বাস করুন, বুরবনদের স্বার্থের প্রতি বিশ্বাসঘাতকতার উচিত পুরস্কার তারা পাচ্ছে। আরে সেই পরস্পরের হাসকে পূজা করবার জন্যই তারা তো রাষ্ট্রদূত পাঠাচ্ছে। ঘৃণার সঙ্গে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে নড়ে চড়ে বসল। প্রিন্স হিপোলিত কিছুক্ষণ যাবৎ চশমার ভিতর দিয়ে ভাইকতকে দেখছিল। হঠাৎ সে সম্পূর্ণভাবে ছোট প্রিন্সের দিকে ঘুরে গেল এবং একটা উঁচে টেবিলের উপর একটা কুল চিহ্ন আঁকতে শুরু করল। এমন গুরুত্বের সঙ্গে সে ছোট প্রিন্সেসকে ব্যাপারটা বোঝাতে লাগলো যেন তাকে ওটা আঁকতে বলেছে। আসলে সে কতগুলি অর্থহীন উদ্ভট কথা আওড়াতে লাগলো। ভাইকত বলল, বোনাপার্তে যদি আরো একটি বছর ফ্রান্সের সিংহাসনে থাকে তাহলে অবস্থা আরো অনেক দূর গড়াবে। ষড়যন্ত্র, হিংসা, নির্বাসন ও মৃত্যুদণ্ডের পথ ধরে ফরাসি সমাজ, আমি বলতে চাই সৎ ফরাসি সমাজ, চিরদিনের মতো ধ্বংস হয়ে যাবে। আর তারপরে ঘাড় ঝাঁকুনি দিয়ে সে হাত দুটো বাড়িয়ে ধরল। কথাগুলি ভালো লাগায় পিয়ের কি যেন বলতে চেয়েছিল, কিন্তু আন্না পাভলভনার নজর ছিল তার উপর। সে তাকে বাধা দিল। রাজ পরিবারের উল্লেখ মাত্রই তার গলায় যে বিষণ্ণতার সুর বেজে ওঠে, সেই সুরে সে বলে উঠল, সম্রাট আলেকজান্ডার ঘোষণা করেছেন ফরাসি জনগণ কোনো ধরনের সরকার বেছে নেবে সেটা তিনি তাদের উপরেই ছেড়ে দেবেন। আর আমার বিশ্বাস একবার সেই পরস্পরা হেরে হাত থেকে মুক্তি পেলে সমগ্র জাতি নিশ্চয়ই প্রকৃত রাজার কোলেজ ফাঁপিয়ে পড়বে। সেটা সন্দেহজনক, প্রিন্স আন্দ্রু বলল। মসিওলা ভাইকত যথার্থই বলেছেন যে ইতিমধ্যে ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে। আমি তো মনে করি পুরনো শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া কঠিন হবে। পিয়ের মুখ লাল করে আলোচনায় বাধা দিয়ে বলে উঠল, আমি যতদূর শুনেছি প্রায় সব অভিজাত লোকরা ইতোমধ্যে বোনাপার্তের দলে ফিরে পড়েছে। পিয়েরের দিকে না তাকিয়ে ভাইকত বলল, বোনাপার্তের সমর্থকরাই একথা বলে। এই মুহূর্তে ফরাসি জনমতের প্রকৃত অবস্থা বোঝা শক্ত। ব্যঙ্গের হাসি হেসে প্রিন্স আন্দ্রু বলল, বোনাপার্তও তাই বলে?
ভাইকোতের দিকে তাকিয়ে কথাগুলি না বললেও স্পষ্টই বোঝা যায় যে লোকটিকে সে পছন্দ করে না, আর তাকে লক্ষ্য করেই সে মন্তব্যটা করেছে। কিছু সময় চুপ করে থেকে প্রিন্স আন্দ্রু নেপোলিয়নের কথার এই উদ্ধৃতি দিয়ে বলতে লাগলো, আমি তাদের গৌরবে পথ দেখালাম, কিন্তু তারা সে পথে গেল না। আমি বৈঠকখানা খুলে দিলাম, তারা সেখানেই ভিড় করল। একথা বলবার হক তার ছিল কিনা আমি জানি না। মোটেই ছিল না, ভাইকোত জবাব দিল। ডিউকের হত্যার পরে তার অতি বড় পক্ষপাতেও তাকে করে বীর বলে মনে করত না। যদিও বা আগে সে কারো কারো কাছে বীর সেজেছিল, ডিউকের হত্যার পরে স্বর্গে বেড়ে গেছে একজন শহীদ, আর মর্তে কমে গেছে একজন বীর। আন্না পাভলভনা ও অন্যরা একটু হেসে ভাইকোতের মন্তব্যকে প্রশংসা করবার আগেই পিয়ের আবার আলোচনায় বাধা দিল। আন্না পাভলভনা জানত সে কোনো অনুপযুক্ত কথা বলবে, তবু তাকে থামাতে পারল না। সোসিও পিয়ের জোর গলায় বললেন, রাজনীতির বিচারে দু এক জয়েনজিনের হত্যা ছিল একান্ত প্রয়োজন। আমার তো মনে হয় সে কাজের সম্পূর্ণ দায়িত্বটা নিজের কাঁধে নিতে ভয় করে নেপোলিয়ন আত্মিক মহত্বেরই পরিচয় দিয়েছে। অনুচ্চ ভয়ার্থ স্বরে আন্না পাভলভনা বলে উঠল, ঈশ্বর, হে আমার ঈশ্বর। হেসে সেলাইটাকে হাতের কাছে টেনে নিয়ে ছোট প্রিন্সেস বলল, সোসিও পিয়ের, আপনি কি মনে করেন হত্যার ভিতর দিয়ে প্রকাশ পায় আত্মিক মহত্ব? হায় হায়, কয়েকজন সোচ্চারে বলল। চমৎকার, প্রিন্স হিপুলিত ইংরেজিতে বলল, তারপর হাতের তালু দিয়ে হাঁটু বাজাতে লাগলো। ভাইকোত শুধুমাত্র ঘাড় ঝাঁকুনি দিল। পিয়ের চশমার উপর দিয়ে গম্ভীরভাবে শ্রোতাদের দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, আমি তাই বলছি, কারণ জনসাধারণকে অরাজকতার মধ্যে ফেলে রেখে বুরবনরা বিপ্লবের কাছ থেকে পালিয়ে গিয়েছিল। একমাত্র নেপোলিয়নই বিপ্লবকে বুঝতে পেরেছিল, তাকে শান্ত করেছিল, আর তাই সকলের মঙ্গলের জন্য একটি মানুষের জীবন বাঁচাতে মাঝপথে থেমে যায়নি। আপনি এবার অন্য টেবিলে চলুন, আন্না পাভলভনা বলল। তার কথায় কান্না দিয়ে পিয়ের বক্তৃতা করেই চলল। অধিকতর আগ্রহের সঙ্গে চেঁচিয়ে বলল, না, নেপোলিয়ন মহান, কারণ সে বিপ্লবের ঊর্ধ্বে উঠতে পেরেছিল, তার দোষ ত্রুটিগুলোকে বাদ দিতে পেরেছিল। বিপ্লবের যা কিছু ছিল ভালো, সকল নাগরিকের সাম্য, বাক্যের ও সংবাদপত্রের স্বাধীনতা, সেসব রক্ষা করেছিল। আর শুধু সেই কারণেই ক্ষমতা তার হাতে এসেছিল। হ্যাঁ, ক্ষমতা হাতে পেয়ে সেই সুযোগে হত্যা না করে সে যদি সেই ক্ষমতাকে প্রকৃত রাজার হাতে তুলে দিত, তাহলে তাকে আমি মহাপুরুষ বলতাম, ভাইকোত মন্তব্য করল। তা সে করতে পারে না। সে যাতে জনসাধারণকে বুরবনদের হাত থেকে বাঁচাতে পারে, সেজন্যই তার হাতে ক্ষমতা তুলে দিয়েছিল, কারণ তারা বুঝেছিল সে যে একজন মহান পুরুষ। বিপ্লব একটি মহান বস্তু। কি? বিপ্লব আর রাজহত্যা মহৎ বস্তু? আচ্ছা, তারপর? কিন্তু আপনি অন্য টেবিলে আসুন না, আন্না পাভলভনা আর একবার কথাটা বলল। উপেক্ষার হাসি হেসে ভাইকোত বলল, রুশোর কন্ট্রাক্ট সোশ্যাল। রাজহত্যার কথা আমি বলছি না, বলছি ধারণার কথা। হ্যাঁ, ডাকাত, খুন, রাজহত্যার ধারণা। একটি ব্যঙ্গ কঠিন কণ্ঠে কথাগুলো উচ্চারিত হলো। নিঃসন্দেহে সেগুলি চরম ব্যবস্থা, কিন্তু আসল কথা তো তা নয়। আসল কথা হলো মানুষের অধিকার, সংস্কার হতে মুক্তি, নাগরিক সাম্য, আর এসব ধারণাকেই নেপোলিয়নের পূর্ণ শক্তিতে রক্ষা করেছে। ভাইকোত শেষ পর্যন্ত স্থির করল, এই যুবকের কথাগুলো যে কত অর্থহীন সেটা তাকে ভালো করে বুঝিয়ে দেবে। তাই একান্ত উপেক্ষার সঙ্গে সে বলল, স্বাধীনতা ও সাম্য, এসব বড় বড় কথা একদিন বাতিল হয়ে গেছে। স্বাধীনতা ও সাম্যকে কে না ভালোবাসে? আমাদের ত্রাণকর্তা পর্যন্ত স্বাধীনতা ও সাম্যর প্রচার করে গেছেন।
বিপ্লবের পরে মানুষ কি বেশি সুখী হয়েছে? ঠিক উল্টো, আমরা চেয়েছিলাম স্বাধীনতা, কিন্তু বোনাপার্ট তো তাকে ধ্বংস করেছে। প্রিন্স আন্দ্রু স্মিত হাসির সঙ্গে পিয়ের থেকে ভাইকেতের দিকে এবং ভাইকত থেকে গৃহকর্ত্রীর দিকে তাকাতে লাগলো। পিয়েরের উচ্ছ্বসিত কথাবার্তা শুনে প্রথমটা আন্না পাভলভনা ভয়ে আঁতকে উঠেছিল, কিন্তু যখন দেখলো যে পিয়েরের অশালীন কথাবার্তা শুনে ভাইকত মোটেই উত্তেজিত হয়নি এবং নিজেও ভালো করে বুঝতে পারলো যে এই যুবকটিকে থামানো অসম্ভব, তখন সে সর্বশক্তি নিয়ে ভাইকতের সঙ্গে যোগ দিল। একসঙ্গে বক্তাটিকে কঠোরভাবে আক্রমণ করল। বলল, কিন্তু প্রিয় সিওপিয়ের, একজন মহাপুরুষ যে বিনা বিচারে একজন নিরপরাধ ডিউককে কিংবা একজন সাধারণ মানুষকে হত্যা করলো, তার ব্যাখ্যা আপনি কি দেবেন? ভাইকত বলল, আমি কিন্তু জানতে চাই 18তম মেয়রের কি ব্যাখ্যা মুশিয়ে দেবেন। সেটা কি প্রবঞ্চনা নয়? সে তো একটা জোচ্ছুরি, মোটেই একজন মহাপুরুষের মতো আচরণ নয়। আর আফ্রিকায় যে বন্ধুদের সে খুন করেছে, সে তো ভয়াবহ। 2 কাঁধে ঝাঁকুনি দিয়ে ছোট প্রিন্স বলল, আপনি যাই বলুন, সে অতিহীন লোক। প্রিন্স হিপুলিত মন্তব্য করল। কার কথার জবাব দেবে বুঝতে না পেরে পিয়ের সকলের দিকে তাকিয়েই হাসল। তার সে হাসি অন্য লোকের মতো আধাখানা হাসি নয়। সে হাসলেই তার গম্ভীর মুখের সঙ্গে সঙ্গে ফুটে ওঠে এমন একটি শিশুর মতো, বরং বলা যায় বোকা বোকা ভাব, যে মনে হয় যেন সে ক্ষমা চেয়ে নিচ্ছে। যুবকটির সঙ্গে ভাইকতের এই প্রথম সাক্ষাৎ। সেও স্পষ্ট বুঝতেই পারে যে এই তরুণ জ্যাকোবিনটি মুখে যত বড় বড় কথা বলে আসলে ততটা ভয়ের নয়। সকলেই চুপচাপ হয়ে গেল। প্রিন্স আলু বলল, উনি একসঙ্গে আপনাদের শখের সকলের কথার জবাব দেবেন, এটা আপনারা আশা করেছেন। কেমন করে? তাছাড়া একজন কূটনীতিকের কাজকর্ম প্রসঙ্গে ব্যক্তি হিসেবে, সেনাপতি ও সম্রাট হিসেবে তার কাজের বিচার তো আলাদা আলাদাভাবেই করতে হবে। আমার তো তাই মনে হয়। নতুন করে একজনের সমর্থন পেয়ে খুশি হয়ে পিয়ের বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রিন্স আন্দ্রু বলতে লাগলো, একথা তো স্বীকার করতেই হবে যে আরকোলার সেতুর উপরে এবং জাফার হাসপাতালে সে যখন প্লেগ রোগীদের সেবায় হাত দিয়েছিল, তখন মানুষ হিসেবে নেপোলিয়ন অবশ্যই মহান। কিন্তু আবার এমন সব কাজ আছে যাকে সমর্থন করা শক্ত। পিয়েরের অপটু মন্তব্যের ধারাটাকে একটু নরম করে দেওয়াই ছিল প্রিন্স আন্দ্রুর আসল উদ্দেশ্য। উঠে দাঁড়িয়ে সে স্ত্রীকে ইঙ্গিতে জানালো যাবার সময় হয়ে গেছে। প্রিন্স হিপুলিত ইঙ্গিতে সকলের মনোযোগ আহ্বান করে সকলকে বসতে বলল। তারপর বলতে শুরু করলো, আজই একটি চমৎকার মস্কোর গল্প আমি শুনেছি, আর সেটা আপনাদের শোনাতে চাই। ক্ষমা করবেন ভাইকত, গল্পটা আমি রুশ ভাষায় বলবো, অন্যথায় তার মজাই নষ্ট হয়ে যাবে। কোনো ফরাসি ভদ্রলোক বছরখানেক রাশিয়াতে বাস করবার পরে যেরকম রুশ ভাষা বলে, ঠিক তেমনি ভাষায় প্রিন্স হিপুলিত গল্প বলতে শুরু করলো। এমন আগ্রহে আর এত বেশি জোরের সঙ্গে সে সকলকে গল্পটা শুনতে বলল যে সকলেই গল্প শুনতে বসে রইল। মস্কোতে এই মহিলা বাস করেন। তিনি খুব কৃপণ। তার গাড়ির পেছনে 2জন সহিস থাকা চাই, বেশ বড় গোছের, সেটাই তার পছন্দ। তার একটি পরিচারিকা ছিল, সেও বড়সড়। মহিলাটি বলল। এখানে প্রিন্স হিপুলিত থামল। বেশ কষ্ট করে গল্পটাকে মনে মনে গুছিয়ে নিল। মহিলাটি বলল, ও হ্যাঁ, বলল, দেখ মেয়ে, যখনই আমি কোথাও যাব তখনই ভালো করে তকমা এঁটে গাড়ির পেছনে চড়ে বসবে। শ্রোতারা হাসবার আগেই এখানে প্রিন্স হিপুলিত নিজেই হো হো করে হেসে উঠল। তার ফলটা বক্তার পক্ষে মোটেই ভালো হলো। অবশ্য বয়স্কা মহিলা ও আন্না পাভলভনা সহ কয়েকজন হেসে উঠল। মহিলাটি চলছে, হঠাৎ জোর বাতাস উঠল। মহিলাটির টুপি উড়ে গেল
আর তার লম্বা চুল এলিয়ে পড়ল। এখানে সে আর হাসি চাপাতে পারল না। হাসির ফাঁকে ফাঁকে কথা বলতে লাগলো, আর সারা জগৎ জেনে ফেলল। এইভাবে গল্পটা শেষ হলো। কেন যে সে গল্পটা বলল আর কেনই বা রুশ ভাষাতে বলল তা ঠিক বোঝা গেল না। তবু সে এইভাবে বুদ্ধি করে পিয়েরের অপ্রীতিকর ও অশোভন বক্তৃতাটাকে একটা সুন্দর পরিণতিতে টেনে আনতে পেরেছে। সেজন্য আন্না পাভলভনা ও অন্য সকলে প্রিন্স হিপোলিতের প্রশংসাই করল। গল্পটার শেষে আলোচনা অন্য পথে মোড় নিল। আগেকার ও পরবর্তী বল নাচ, থিয়েটার, কবে ও কোথায় কে কার সঙ্গে দেখা করবে প্রভৃতি বিষয় নিয়ে অতি সাধারণ ছোটখাটো কথাবার্তা শুরু হলো।